এই সভার পর এই জরুরি কেন্দ্রীয় বাজেট, এই বাজেটের কপি প্রতিবাদ হিসাবে জানানো হবে, শোনানো হবে। এখানে বেশি কথা বলার আছে বলে মনে করি না। ভারতবর্ষ বিরাট দেশ, এখন জনসংখ্যার দিক থেকে পৃথিবীর 1 নম্বরে। তার বাজেট তো বড় হবেই। এত বড় দেশ, এত লোক সংখ্যা, বলছে মোদী আমি আসার পরে থেকে এত বড় বাজেট হচ্ছে, এর আগের বাজেট হতো না। অর্থাৎ মিথ্যা কথা বলার জন্য, ধোঁকা দেওয়ার জন্য পৃথিবীর যে 1 নম্বর, তিনি হয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরেকজনকে তুলেছিলেন গুজরাটের শিল্পপতি আদানি। আজকে দুপুর বেলায় খবর দেখে আসলাম, পৃথিবীর 2 নম্বর ধনী। দেখা গেল আমেরিকার যে স্টক মার্কেট, সেই স্টক মার্কেটে আদানিকে বলেছে ফ্রড। তাকে স্টক মার্কেট থেকে তার নাম কেটে দিয়েছে। নরেন্দ্র মোদীর নামও ভারতবর্ষের মানুষ আরো আগেই কেটে দিত যদি নির্বাচন কমিশনকে তার সাথে না পেত। গত নির্বাচনেই তার কেল্লা ফটো হয়ে গিয়েছিল। নির্বাচন কমিশনকে ধরে একটা বংশোদ্ভূত নির্বাচন কমিশনার তাকে বসিয়ে আজকে নরেন্দ্র মোদী গত নির্বাচনে টিকে রয়েছে। একের পর এক কেলেঙ্কারি, 70,000 ভোটার বলাই হয়নি বিভিন্ন কারখানা। আর যে বাজেট আজকে করেছে, অঙ্কের হিসেবে গত বছরের তুলনায় 3% বাজেট বরাদ্দ কম হয়েছে। তাহলে আমরা কি আর টাকার দরকার নেই? কেন 3% কম হলো? তার কোনো কথা আছে? খুব চমক দিয়েছে, বলছে বড় বড় খবরের কাগজগুলো যারা মোদীর গোল পিঠে কর ছাড় দেওয়া হয়েছে। 12 লক্ষের উপরে যারা আয় করে, কজন ভারতবর্ষে? 100 জনের মধ্যে 3 জন মানুষ 12 লক্ষ টাকার উপরে আয় হয়। তারা ছোট কর্মচারীও না, অফিসার, এই র্যাঙ্কের যারা কর্মচারীরা, তাদের কর ছাড় দিয়েছে। আর আগামী কয়েকদিনের মধ্যে জিএসটি এর কাউন্সিল করবে, যেটা মানুষের মরণের কাউন্সিল। আপেল লবণ থেকে আরম্ভ করে খাবারের জল পর্যন্ত আমাদের জিএসটি দিতে হয়। সর্দির ওষুধ থেকে ক্যান্সারের ওষুধ পর্যন্ত জিএসটি দিতে হয়। এটা বাড়াবে। এই যে 12 লক্ষ টাকার উপরে যাদের কর কমিয়েছে, ইনকাম ট্যাক্স থেকে হবে না, এই টাকাটা জিএসটি কাউন্সিল হিসাব করে বের করে নিয়ে গেছে। কিসের কমানো? এই বাজেটে সবচেয়ে বড় যে আঘাত হয়েছে, কোন কর্মসংস্থান হবে না, আর কোন চাকরি বাকরি হবে না, সব হবে আউটসোর্সিং।
অ্যাটেন্ড করো, চলে যাও। আজকে দরকার আজকে, কালকে দরকার নাই, চলে যাও। এই হয়েছে বাজেটের অন্যতম কথা। খুব ঢাক ঢোল পিটছে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের অর্থমন্ত্রী, আমাদের কৃষিমন্ত্রী লম্বা লম্বা ঢোল দিয়ে পিটাচ্ছেন বিরাট বিরাট কৃষকদের জন্য মহালক্ষী যোজনা। হ্যাঁ, কিন্তু কৃষকের যে আসল কথা, আমি শরীরের রক্ত জল করে ফসল ফলাই, আমার ফসলের কোনো দাম নেই। এমএসপি গোটা দেশে গোটা পৃথিবীতে দৃষ্টান্ত রেখেছে কৃষকরা। ভারতবর্ষের এই করোনার সময়তে রোদ, বৃষ্টি, শীত, ঝঞ্ঝা, তেল ঢুকিয়ে নিয়ে গেছে -5 ডিগ্রি টেম্পারেচার দিল্লিতে। লক্ষ লক্ষ কৃষক করেছেন, 750 জন মৃত্যুবরণ করেছে, বসে বসে শহীদ হয়েছেন। হাজার হাজার কৃষক তার নামে আজকেও মামলা চলছে হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লির পুলিশের। এই জায়গায় দাঁড়িয়ে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী বাধ্য হয়েছে এই কর্পোরেটের পক্ষে কৃষক বিরোধী 3 আইন বাতিল করতে। কিন্তু কথা ছিল, লিখিত দিয়েছে যে আপনাদের সঙ্গে বসে আমরা ন্যূনতম সহায়ক মূল্য এবং কৃষকদের যে অন্যান্য দাবিগুলো আপনাদের আছে আমরা তা বলবো। আজকে 3 বছর হল, 21 সাল থেকে একবারের জন্য সময় হয়নি, না প্রধানমন্ত্রীর না কৃষিমন্ত্রী। আজকে শুনছিলাম পার্লামেন্টে এগ্রিকালচার মিনিস্টার নিজের কথা বলতে গিয়ে বেশি না যত বলেছেন প্রধানমন্ত্রীর গুণগান গাইছে, প্রধানমন্ত্রী কৃষকদের পক্ষে। এই যে অবস্থা, আজকে কৃষকরা আবার রাস্তায় বলেছিল, আবার প্রতিবাদ করেছিল, কিন্তু এখন আবার নতুন আরেক আইন আনছে। এই কৃষি বিল বাতিল করে দিয়ে কৃষি আইনের মূল কথা এখন আরেকটা যেন অর্ডিন্যান্স করতে যাচ্ছে, কৃষি বিপণন অর্থাৎ মার্কেটিং। এটা কারা নিয়ন্ত্রণ করবে? এটা আবার পুঁজিপতিদের হাতে করবে। আমরা তারও বিরোধিতা করেছি। আমরা গোটা দেশে এই আন্দোলন, সারা ভারত কৃষক সভা, 500 সংগঠনের যে সংগঠন, সংযুক্ত কিষাণ মোর্চা, আমরা তার প্রতিবাদ করেছি যুক্তভাবে। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত কিষাণ মোর্চা এই লড়াই আমরা করেছি। তাই আজকে আমরা বলবো, এই বাজেট কৃষক বিরোধী বাজেট, এই বাজেট শ্রমিক বিরোধী বাজেট, এই বাজেট সাধারণ মানুষের জীবন জীবিকার উপর চূড়ান্ত আঘাত নিয়ে আসছে। তাই এই বাজেটের বিরোধিতা আমাদের করতে হচ্ছে। এই বাজেট অন্যায় বাজেট, শ্রমিক কৃষক বিরোধী বাজেট। তাই এই বাজেটের কপি আমরা করিয়ে তার প্রতিবাদ আমাদের সংগঠিত আমরা করবই। আশ্চর্যজনক সরকার। আমরা মিছিলের জন্য অনেক আগে দরখাস্ত দিয়েছি, বন্ধ হচ্ছে কথাটা। আজকে সকালে আপনাদের দরখাস্ত বাতিল কেন? মন্ডল কমিটি করবে। কোথাকার মন্ডল আর বন্ধ? লোক জমায়েত করতে পারার কথা বলছিলাম, তারা করুক না। আমরা কথা বলি, তারাও কথা পেয়ে যাচ্ছে।
মানুষ শুনো কার কথা ঠিক কার কথা ঠিক না। উনি শেষ পর্যন্ত আমাদের জমায়েতের চাপে বাধ্য হয়েছে অনুমতি দিতে, কিন্তু বলছে আমরা ওই পথে একটু ঘুরে দিতে চান একটু সুবিধা হয়। তারা বেরোতে পারছে না কেন? তারা টাইম ছিল 3:30, আমাদের মধ্যে একটু অপেক্ষা করে 4টায় বেরোন। ঠিক আছে, আমরা পুলিশকে সহযোগিতা করতে চাই। আমরা খবর দিয়ে জানলাম লোক জমায়েত যাওয়ার কথা ছিল, তা হচ্ছে না। কিছু পুলিশ গেলে পারত, আমাদের আটকে রেখেছে। শেষ পর্যন্ত আমরা এই সভা করছি, এটাও প্রতিবাদ করে করতে হচ্ছে, এটাও অনুমতি ছাড়াই করতে হচ্ছে, লিখিত কোনো অনুমতি নেই। এই হল কেন্দ্রের বিজেপি সরকার আর এখানকার রাজ্যের বিজেপি সরকার। বর্তমান মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমি আগের মতো না, আমি সরল সোজা মানুষ, আমার কাছে ফেসবুক নাই, সবাইকে সমানভাবে দেখব। এই 3 বছরে ত্রিপুরার মানুষ আমরা যারা টের পাইতেছি তিনি কেমন জানি, কোন প্রতিনিধির সঙ্গে দেখা করতে যায় না, তোমার সময় নেই। এই জন্য পরিস্থিতি, কোনো জবাব নেই। নিজে প্রায় 23টা 24টা বক্তব্য দিয়ে রেখেছে, কেউ না কেউ বিশ্বাস করে না। এই হলো আজকে আমাদের দেশের অবস্থা। তাই এই পরিস্থিতিকে আমরা পুলিশ প্রশাসনকেও বলবো, আপনাদের সহযোগিতা আমরা করবো, কিন্তু আইন আপনাদের ধরতে হবে। সব অন্যায় নির্দেশের পক্ষে আপনারা থাকবেন না, তা হলে জন বিস্ফোরণ হবে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকের এই মিটিং আমরা বলবো, সেই দিক থেকে এত কিছু পরেও কর্মীরা আপনারা যারা অংশগ্রহণ করেছেন এই 3টি সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন। গত কয়েকদিনে এই কথাটা এখানে বলতে হয়, একটা সবচেয়ে জঘন্য আমাদের উপমহাদেশে ঘটনা ঘটেছে। বাংলাদেশে মৌলবাদীরা তারা যেভাবে এই মুক্তিযুদ্ধে আমরা অংশ নিয়েছি, ত্রিপুরার মানুষ এই মুক্তিযুদ্ধে আমাদের অবদান আছে। ত্রিপুরার লোক সংখ্যা তখন 18 লক্ষ, 30 লক্ষ শরণার্থীকে আমরা জায়গা দিয়েছিলাম। মুক্তিযুদ্ধরা এখান থেকে গিয়ে যুদ্ধ করেছে। তাই বাংলাদেশে যখন এই ধরনের একটি মৌলবাদী শক্তি আমাদের উপমহাদেশে যা করেছে, এটা ইতিহাসের কলঙ্ক। 71-এর মুক্তিযুদ্ধের সমস্ত চিহ্ন ওরা বুঝে দিতে চেয়েছে। মুক্তিযুদ্ধের যিনি প্রধান এক বাক্যে মুজিবুর রহমান, এই মুক্তিযুদ্ধের প্রধান স্থপতি, জীবন দিয়ে এই লড়াই শুরু। এর আগে তাকে হত্যা করে, সেনাবাহিনীকে দিয়ে হত্যা করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বুঝতে চেয়েছিল, কিন্তু পারেনি। আজকে আবার বিদেশি চক্রান্তের ফলে এই অঘটন ঘটাচ্ছে। মুজিবের যে মিউজিয়াম, তার যে বাড়ি একবার ভেঙেছে, আবার গত পরশুদিন ভেঙেছে। গতকালকে তো দেখলাম যে বুল্লুজার নিয়ে গিয়ে এই ছতরা বিল্ডিং সেটা ভেঙেছে। আমাদের একজন বামপন্থী সংসদ সদস্য পার্লামেন্টে প্রশ্ন করেছিল, এটাকে ভারত সরকার কি দেখছে? হ্যাঁ, সদর্থক উত্তর দিয়েছে পররাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে, আমরা তার নিন্দা করি
এটা বর্বরতা, এই হলো আমরাও তার কিন্তু আমাদের সঙ্গে তো আত্মীয় বন্ধু বান্ধব আছে। ঢাকায় কথা হচ্ছে যে আমরা তো বেশি অন্যায় করিনি, আমরা তো ভারতবর্ষের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, নিজেও তো বুলডোজার দিয়ে বিরোধীর বাড়ি ঘর বানিয়েছে, ত্রিপুরা তো ভেঙেছিল। ওইখানে যদি বিজেপি ভাঙতে পারে আমরাও ভাঙলাম। আজকেও তো আমাদের রাজ্যের মধ্যে 50-60 বছর ব্যবসা করছে লেকচুরি বাজারের ছোট দোকানিরা মুখ্য মেয়রকে যাচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে বুলডোজার দিয়ে বুলডোজার রাজত্ব তো ভারতবর্ষ তার প্রমাণ দিয়েছে। তারপরও আমরা বলবো বাংলাদেশের এই বর্বরতা, মৌলবাদী শক্তির এই যে আস্ফালন, তার বিরোধিতা আমরা করি। বাংলাদেশের জনতা, বাংলাদেশের 71-এর যে মুক্তি সংগ্রাম, তাকে বরণ করে এই মৌলবাদী শক্তিকে নির্মূল করে আবার বাংলাদেশকে তার জায়গায় নিয়ে আসবেন। আমরা এই গণতান্ত্রিক শক্তি, এই যুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসেবে আমাদের এই আবেদন হবে। তাই আমি এই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ এখানেই শেষ হবে না, আরো তীব্র লড়াই গোটা রাজ্যে, গোটা দেশে করার জন্য এই প্রস্তুতি নিতে হবে। এবং এই মিটিং এর পরে আপনারা যাবেন না, আমরা আমাদের বাজেটের কপি, কেন্দ্রীয় বাজেটের কপি করাবো। এই অনুষ্ঠান শেষে আপনারা যাবেন। এই কটি কথা বলে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, শ্রমিক কৃষক ঐক্য জিন্দাবাদ।